এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার এই আপনার আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শোনেন, এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে, তারা কি ধরনের সহিংস হয়েছে, এটা কি কারো দেখার বাকি আছে? এবং আজকেও তো দেখলাম এই টিভি, আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে এরা তো প্রথম দিন থেকেই যুদ্ধাঙ্গদেহী। সুতরাং এখানে তো বলার কিছু নেই। এবং পুলিশের দায়িত্ব পুলিশ অনেক ধৈর্য দেখেছে। পুলিশ যদি ধৈর্য না দেখাতো, আজকে আমাকে আপনার এখানে আসতে 2 ঘন্টা লেগেছে। 2 ঘন্টা লাগার কথা নয়। তারা যেভাবে জনজীবনে যারা শুরু করেছে আর তাণ্ডব শুরু করে দিয়েছে, তখন পুলিশের অবশ্যই দায়িত্ব আছে এদেরকে উৎখাত করার। এখানে রনি অনেক সুন্দর কথা বলেছে। রনি বলেছে যে আমি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করি। রনি খুব ভালোভাবে জানে, অন্য কেউ জানুক না জানুক, যে আওয়ামী লীগের আমি 2 পয়সারও বেনিফিশিয়ারি না। আমি আওয়ামী লীগ করিও না, এবং ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটা বিলেতে যখন আমি পড়াশোনা করি। আমি আওয়ামী লীগকে সমর্থন করি এই জন্য যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে, অন্য কোনো কারণেই নয়। শুধু আওয়ামী লীগ না, আমি আপনার মেনন সাহেবের দল সমর্থন করি একই কারণে। আমি ইনু সাহেবের দল সমর্থন করি একই কারণে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আমি আওয়ামী লীগের কিছুই না। আমি 2 পয়সার বেনিফিট আওয়ামী লীগ থেকে পাইনি। অনেক বিচারপতি, অ্যাপিল বিভাগের বিচারপতি, এমনকি হাইকোর্ট বিভাগের বিচারপতি রিটায়ার করার পরে অনেক কিছু পেয়েছে। আমাকে কিন্তু কেউ আওয়ামী লীগ থেকে কোনোদিন অফার করেও নি, কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমি আওয়ামী লীগের 1 পয়সা, এটি কিন্তু রনি খুব ভালো করেই জানে। এবং রনি যেটা বলেছে যে আজ আওয়ামী লীগ না, আজকে যদি রাজাকাররা ক্ষমতায় আসে, তাহলে আমাকে একেবারে আমার চামড়া উঠিয়ে ফেলবে। এটা অত্যন্ত সত্য কথা। এখানে আরেকটি কথা, রনি এখন কিন্তু 12 কোটি নয়, এখন 4 কোটি। তখন 1 কোটি ছিল। এরা বিয়ে করে সন্তান হওয়ার পরে এখন এদের সংখ্যা 4 কোটি, অর্থাৎ 16 কোটি মানুষের মধ্যে এরা 4 কোটি। দেখুন একটি কথা, এই পরিসংখ্যানটা কোথা থেকে নিয়েছেন যদি একটু বলেন। এই পরিসংখ্যান আমরা সমস্ত পরিস্থিতি বিবেচনা, শোনেন, বঙ্গবন্ধু 11,000 আপনার রাজাকারকে বন্দি করেছিল, বুঝলেন? আরও বেশি বন্দি করেছিল, শেষ পর্যন্ত 11,000 ছিল। পরে খুনি জিয়া তাদেরও ছেড়ে দিয়েছে। ওই স্ট্যাটিস্টিক্স ধরে আমরা যে আপনার পরিসংখ্যান পাই, সেই পরিসংখ্যানের ভিত্তিতেই এটি হলো যে এখন 4 কোটির বেশি নয়। তখনও ছিল, তখন হয়তো কোটিখানিক ছিল 71-এ, তখনও ছিল। তো এখন এই যে আপনার 4 কোটি রয়েছে, এদের 4 কোটি কিন্তু কম না, বেশ। আপনার 16 কোটির মধ্যে 4 কোটি অনেক, এবং এরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার এই যে মাদ্রাসাগুলোর ছাত্ররা যারা শাপলা চত্বর আক্রমণ করেছিল, বুঝলেন? এরা এই 8-10 বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রমণ করেছিল শাপলা চত্বর। এরা তো তাদের যে মাদ্রাসাগুলোর প্রধান পরিচালক, তাদের কথাই তারা কিন্তু উঠে বসে, এইভাবে তারা পরিচালিত হচ্ছে। তো এখন এই যে এদের অবস্থান, এই অবস্থান এখন ওরা যদি টিকে যায়, রাজাকাররা, তাহলে তার বাংলাদেশ থাকবে না, তাই না? তো সেটা তো কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না। অন্তত আমরা যতক্ষণ আমাদের গায়ে রক্ত রয়েছে, আমরা এটা হতে দেব না। আচ্ছা, এখন সমাধান যে খুব সহজ, যেটা রনি বলেছে, মোটেও সেটি সহজ নয়। এই জন্য যে তারা কিন্তু কোটার আন্দোলনে নামেনি, তারা তাদের উদ্দেশ্য ভিন্ন, যেটি অলরেডি স্বীকার করেছে। এই আন্দোলন তাহলে কিভাবে আসলে দমানো যাবে? এই আন্দোলনের জন্য সরকারকে, সজাগতা শুনতে চান, সরকারকে কঠোর হতে হবে। কারণ দেশ রক্ষার জন্য কঠোরতার কোনো বিকল্প নেই। এতদিন পর্যন্ত সরকার কঠোর হয়। শোনেন, আমি আরেকটা কথা বলি,
এই যে রাজাকারের বংশধররা, তাদের থেকে কিন্তু আমাদের সংখ্যা অনেক বেশি। ছাত্রলীগের বা অন্যান্য যুবলীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন আছে, তারা কিন্তু সংখ্যা অনেক বেশি। কালকে আমি বিকেলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, গৌরব ৭১-এর একটি অনুষ্ঠানে, ইসের সামনে, শাহবাগে। সেইখানে আমাদের ওখানে প্রায় ৫-৬ হাজার মানুষ জমায়েত হয়েছিল, বুঝলেন। সুতরাং তাদের একটি সমাবেশের চেয়ে আমাদের কালকের সমাবেশ অনেক বড় ছিল। এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, অন্যান্য বলেন, এরা যদি রাস্তায় নেমে আসতো, তাহলে কিন্তু এই রাজাকারের বাচ্চারা পথেও টিকতে পারতো না। কিন্তু এরা নামেনি একটাই কারণে, তাহলে দেশে রক্তারক্তি হয়ে যাবে। সেই রক্তারক্তি সিচুয়েশন ক্রিয়েট করতে চায়নি বলে তারা রাস্তায় নামেনি। এখনও যদি তারা রাস্তায় নামে, এদের টিকিট আপনার পাওয়া যাবে না, কারণ এরা সংখ্যায় অনেক কম। এবং তারা যেভাবে গতকাল রাতে হলগুলোতে যে, এটা তো সবাই জানে, আপনার এই ব্যাপারে কোনো দ্বন্দ্বই নেই, সবাই দেখেছে যেভাবে যে আপনার ভাঙচুর করেছে। এরপরে তারা যদি শান্তিপ্রিয় আন্দোলন করতো, তাহলে তো কোনো তার কিছু কথা ছিল না। কিন্তু তারা কি শান্তিপ্রিয় আন্দোলন করেছে? তারা মোটেও শান্তিপ্রিয় আন্দোলন করেনি, যার জন্য পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে মানুষের জানমাল রক্ষার জন্য। তারা যে একজন ইয়েকে বোধহয় রাজশাহী ইউনিভার্সিটির বোধহয় উপাচার্যকে যেভাবে আটকে রেখেছে, সে বলেছে আর কিছুক্ষণ হলে আমি মরেই যেতাম। তারা যেভাবে আপনার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, এরপরে তো পুলিশের দায়িত্ব, অবশ্যই দায়িত্ব রয়েছে এই পরিস্থিতি আপনার করার। কালকে যে ডিবি প্রধান হারুন তাদের বিএনপি অফিসে যে গোলা বারুদগুলো পেয়েছে, এটা তার দায়িত্বের মধ্যে পড়েছে এবং সে এটা করেছে। সুতরাং এবং এখন আরেকটি কথা, এই একজন মাননীয় বিচারপতিকে নিয়ে আপনার শুরু হতে যাচ্ছে, কি বলে, তদন্ত কমিশন শুরু হতে। এটি আরেকটি ভালো পদক্ষেপ, কারণ এইখানে আমরা জানতে পারবো সবুজ নামে আওয়ামী লীগ নেতাকে কে মারল। অন্যান্য আরেকটা ঘটনা, সেটা তো আপনারা বলছেনই না, বলতে চাচ্ছেন না। যে শোনেন, আমাকে বলতে দেন প্লিজ, প্লিজ লেট মি স্পিক, আমাকে বলতে দেন আপনি। কালকে চিটাগাঙে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা। সেটা আপনার কোনো খবরে আসেনি, আপনি সেই কথাটা তুললেনও না। আপনি সেই একজনের কথা যারা প্রাণ দিয়েছে, আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন নাই কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার, সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি নারী আপনি আবার নারীর কোটা চান না, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান স্যার লিসেন টু মি, আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন, আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বললেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। এই রাজাকাররা যখন 32 নম্বর সেটার ক্ষোভ এসে আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরপেক্ষতার দায়িত্ব, সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরুর থেকেই। এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। এই হলো কথা। এখন শেষ কথা হলো, সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা সবাই মানতে বাধ্য। যদি না মানে, ইটস আপ টু দেম, বুঝলেন। কন্টেম্পট অফ কোর্টের মধ্যে এবং প্রাইম মিনিস্টার, মানে কন্টেম্পট অফ কোর্টে, হ্যাঁ, এমনকি মহামান্য রাষ্ট্রপতিও বাধ্য। জি, এটা আপনি না জানলে এটা আপনাকে জানিয়ে দিলাম। হ্যাঁ, সবাই মানতে বাধ্য। সুতরাং এরপরে তার কোনো কথা হতে পারে না। এরপরে তারা কি করবে না করবে, ইটস আপ টু দেম। গোলাম মাওলা রানী কিছু বলবেন, তারপর শেষ করব আমরা। না, আমি এখানে মূল ব্যাপারটা হলো যে একজন বয়স্ক লোক, তাকে আপনি বারবার করার চেষ্টা করেন।